রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমাদের আজকের এই স্বাধীন বাংলাদেশ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সাধারণত এর আগেও যখন 26শে মার্চ, 16ই ডিসেম্বর বা এই ধরনের ঐতিহাসিক দিনগুলোর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, এর আগেও আমি দু একবার একটি কথা আপনাদের সামনে বলেছিলাম। সেই কথাটা দিয়েই আজকে আমার খুবই সংক্ষিপ্ত বক্তব্যটি উপস্থাপন করতে চাইছি। যে কথাটি আমি আপনাদের সামনে বলেছিলাম সেটি ছিল এমন, সেটি হলো অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, আর অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের দু চোখই অন্ধ। সুতরাং আমরা যেমন অতীতকে একদম ভুলে যাব না, ভুলে যাওয়া চলবে না, ঠিক একইভাবে অতীতেও আমরা দেখেছি, খুব বেশি দিন না, নিকট অতীতেও আমরা দেখেছি যে অতীত নিয়ে এত বেশি চর্চা হয়েছে যেটা আমাদের সামনে যে সমৃদ্ধ ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করেছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এখানে আলোচকবৃন্দ কয়েকজনই তাদের বক্তব্যে বলেছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় আমাদের স্বাধীনতা এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। বাংলাদেশের জন্মযুদ্ধের এই গৌরবজনক ইতিহাস নিয়ে আপনারা যারা আজকে মঞ্চে উপস্থিত, যারা আলোচনা করেছেন, তাদের মধ্যে বেশ কয়েকজন উপস্থিত আছেন যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, মুক্তিযুদ্ধের সময়ের নৃশংসতা প্রত্যক্ষ করেছেন সেই সকল মুক্তিযোদ্ধা সরাসরি। আমরা যারা ছোট ছিলাম বা আমাদের সাথে যারা ছিলেন, আমাদের থেকে একটু বড় ছিলেন, তারা আমরা বিভিন্নভাবে, সেটি মিডিয়া হোক, বই পুস্তকের মাধ্যমে, বিভিন্ন দলিলের মাধ্যমে আমরা সেটি দেখেছি। কিন্তু আমাদের সম্মানিত মহাসচিব তার বক্তব্যে বলে গেছেন, শেষ পর্যন্ত তৎকালীন বিশ্বে অন্যতম শক্তিশালী সেনাবাহিনী ছিল, তাদের বিরুদ্ধে আমরা আমাদের বিজয় ছিনিয়ে এনেছিলাম এই বাংলাদেশের মানুষ। সুতরাং প্রজন্ম ধরে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরব গাথা তা নিয়ে আলোচনা হবে, গবেষণা চলবে এবং এটাই স্বাভাবিক ব্যাপার। তবে আলোচনা, সমালোচনা কিংবা গবেষণার নামে এমন কিছু করা বা বলা অবশ্যই আমাদের জন্য ঠিক হবে না যেটি আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরব ইতিহাস তাকে কোনোভাবে খাটো করতে পারে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আলোচকবৃন্দ, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এবং এর প্রেক্ষাপট নিয়ে আপনাদের বক্তব্যে অনেক তথ্য উঠে এসেছে, অনেক অজানা তথ্য, যা এই মঞ্চে সহ অথবা সামনে যারা বসে আছেন, বাইরেও বহু মানুষ আজকের এই আলোচনা শুনছেন, অনেকেরই হয়তো অনেক কিছু জানা ছিল না। কিন্তু আলোচকবৃন্দের বক্তব্যে আজকে এই রকম অনেকগুলো বিষয় উঠে এসেছে। আজকে বাইরে এখানে আসার সময় আমি দেখেছি তরুণ প্রজন্মের অনেক সদস্য ভিতরে আসতে পারেননি, জায়গা সংকুলনের কারণে তারা ভিড় করেছেন। আমি একটু আগে মহাসচিব সাহেবকে বলছিলাম, আমাদের এখানে ভেতরে হলরুমেও আজকে অনেক নতুন তরুণগুলো আমরা দেখতে পাচ্ছি। সেই তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করে খুব সংক্ষেপে দু একটি কথা আমি বলতে চাই। বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা দেখেছি অতীতে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে, তার অবদানকে, তার কাজকে খাটো করার চেষ্টা করা হয়েছে, এর থেকেই প্রমাণিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অনিবার্য চরিত্র।
দর্শক, এতক্ষণ দেখছিলাম বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত প্রায় ৬ টন ডিজেল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকে পরিচালিত এই অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন, পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। প্রাথমিকভাবে জানা গেছে, ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেল নিয়ে যে সংকট ও আশঙ্কা তৈরি হয়েছে তাকে পুঁজি করে কিছু অসাধু লোকজন দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করেছে। এদিকে কেউ যাতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য কঠোর অবস্থানে রয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় আজ চট্টগ্রামের পতেঙ্গায় বিমানবন্দর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়। সেই সাথে ডিজেল লোডিং ও আনলোডিং এর কাজে ব্যবহৃত 3টি পাম্পও জব্দ করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত। উদ্ধারকৃত ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানা গেছে। জব্দকৃত তেল ও মালামাল আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে এবং এই ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। শেরপুর শহরের একটি 5তলা আবাসিক ভবনের নিচতলায় 25,000 লিটার তেলের ট্যাঙ্ক বানিয়ে ডিজেল মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে একদিনের মধ্যে মজুতকৃত তেল ও ট্যাঙ্ক সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত জানায়, আবাসিক ভবনে অবৈধভাবে দাহ্য পদার্থ ডিজেল মজুদের অপরাধে শহরের গোয়ালপট্টি এলাকার অভিযান চালিয়ে মেসার্স সিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে 10,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। দীর্ঘদিন ধরে অবৈধভাবে আবাসিক ভবনের নিচতলায় তেলের ট্যাঙ্ক বানিয়ে ডিজেল মজুত করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। পর্যটন নির্ভর জেলা বান্দরবানে তেলের সংকটে বিপাকে পড়া পর্যটন ও স্থানীয়দের স্বস্তি দিতে বন্ধ থাকা ফিলিং স্টেশন খুলে নিজেই দাঁড়িয়ে তেল বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রুজেরি। সকালে তিনি শহরের বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে যান। এ সময় মোটরসাইকেল, জিপ ও পর্যটনবাহী বিভিন্ন যানবাহন দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায়। তেল মজুত থাকা সত্ত্বেও কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরিদর্শনকালে উচমা ওয়েল ফিলিং স্টেশন সীমিত আকারে তেল সরবরাহ করলেও পাহাড়িকা ফিলিং স্টেশন সহ আরও কয়েকটি পাম্প বন্ধ ছিল। বিষয়টি জানতে পেরে এমপি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনে গিয়ে মালিকপক্ষকে পাম্প চালুর নির্দেশনা দেন। এক পর্যায়ে তিনি নিজে পাম্পে দাঁড়িয়ে তেল বিতরণ কার্যক্রম শুরু করেন। এতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা পর্যটক ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। স্থানীয়দের ভাষ্য, তেল সংকটের কারণে বান্দরবানের পর্যটন খাতে ভোগান্তি বাড়ছিল। এমপির সরাসরি হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তেল রিজার্ভ রেখে গ্রাহকের কাছে বিক্রি না করার অভিযোগে মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সির নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জানা গেছে, উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি না করে অনিয়মে জড়িয়ে পড়ে। সেই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনও লঙ্ঘন করে। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে মোট 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রয় নিশ্চিত করা হবে। কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জ্বালানি তেলের একটি বড় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে হংকংয়ের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ। এই চালানে মোট 30,000 টন পরিশোধিত জ্বালানি তেল রয়েছে। বৃহস্পতিবার এমটি গ্র্যান্ড কাউভা নামের ওই ট্যাঙ্কারটি বন্দরে নোঙর করে। জানা গেছে, চীনের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ইউনিপেক এই তেল রপ্তানি করেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ইউসুফ হোসেন ভূঁইয়া বলেন, নতুন আসা জাহাজটিতে 20,000 টন ডিজেল এবং 10,000 টন জেট ফুয়েল রয়েছে। এর মধ্যে ডিজেল পরিবহন ও শিল্প খাতে ব্যবহার করা হবে এবং জেট ফুয়েল সরবরাহ করা হবে দেশের বিমানবন্দরগুলোতে। চলতি মাসে এটি 9ম তেলবাহী জাহাজ যা দেশে পৌঁছালো। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবস্থার মধ্যে 5 দিনের ব্যবধানে প্রায় 2 লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি দিয়ে চট্টগ্রাম বন্দরে ফিরছে 3টি জাহাজ। এর মধ্যে একটি ইতোমধ্যে বাংলাদেশের সমুদ্র সীমায় পৌঁছেছে, আর বাকি দুটি আগামী বুধবারের মধ্যে আসার কথা রয়েছে। 3টি জাহাজ মিলিয়ে মোট এলএনজি আসছে প্রায় 1,93,000 টন।
দেশের জ্বালানি তেল সংকট মুহূর্তে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে রিসিপ্ট টার্মিনালে এসে পৌঁছেছে অর্ধলক্ষাধিক লিটার ডিজেল। সকালে ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে দেয়া 5,000 মেট্রিক টন জ্বালানি তেলের তৃতীয় চালান আসে। সংকট মোকাবেলায় ডিজেলের পাশাপাশি ডিপো থেকে সীমিত আকারে পেট্রোল ও অকটেন সরবরাহ করা হয়। বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর ইনচার্জ আহসান হাবিব জানান, ভারত থেকে আগামীকালও 7,000 মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে। কালোবাজারিরা মজুত করে জ্বালানি তেলের সংকট সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার সিরাজগঞ্জের সয়দাবাদে 68 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন। মন্ত্রী বলেন, দেশের পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। ইরান যুদ্ধের আগে যে পরিমাণ তেল সরবরাহ করা হতো এখনও একই পরিমাণ সরবরাহ করা হচ্ছে। আগে পাম্পগুলোতে সরবরাহ করা তেল বিক্রি হতো 1 থেকে 1.5 দিন সময় লাগত। তবে ইরান যুদ্ধ শুরুর পর হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় এখন সেই তেল 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, তেলের সরবরাহ আগের মতো থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। বিষয়টি মনিটরিং করছেন দেশের জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা। এর তো আমাদের সমস্যা নেই, আমি তো বারে বলছি। এখন সমস্যা হচ্ছে কোন জায়গায়, যে পেট্রোল পাম্পে দিনে 1 লরি তেল লাগতো, এখন হঠাৎ করে এই যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ করা শুরু করেছে, যার ফলে ওই পেট্রোল পাম্প যেদিন সারাদিনে যেটা বেচতো সেটা 2 ঘন্টায় বিক্রি হয়ে যায়। তারপর পেট্রোল পাম্পটা বন্ধ হয়েছে, তখন পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। পদ্মায় বাস ডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার কাজ চলছে। সকাল 8টা থেকে উদ্ধার কাজে অংশ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা। চলবে সারাদিন। রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা জানান, একজন ব্যক্তি নিখোঁজ রয়েছে এমন তথ্যে মুঠোফোনে নিখোঁজ ব্যক্তির এক স্বজন জানিয়েছেন। তবে তার নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি, চেষ্টা চলছে। এছাড়াও ইতোমধ্যে দুর্ঘটনার 40 ঘন্টা অতিবাহিত হয়েছে, তাই পল্টন এলাকায় কোনো ব্যক্তির মরদেহ থাকলে তা নদীতে ভেসে উঠবে। এজন্য পদ্মা নদীর বুক চিরে ভিজুয়াল পেট্রোল ও তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতারণার মাধ্যমে ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রির অভিযোগ উঠেছে। জবাই করা 9টি এবং জীবিত 11টি ঘোড়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার সকালে উপজেলার পূর্বাচল উপশহরের 10 নম্বর সেক্টরের হাড়ারবাড়ি এলাকায় একটি প্লট থেকে এই ঘোড়াগুলো জব্দ করা হয়। পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ এসআই হারুনুর রশিদ জানান, পূর্বাচল 10 নং সেক্টর হাড়ারবাড়ি এলাকায় একটি প্লটে 20টি ঘোড়া জবাই করার উদ্দেশ্যে নিয়ে আসে একদল অসাধু ব্যবসায়ী। পরবর্তীতে তারা 9টি ঘোড়া জবাই করে ফেলেন। শুক্রবার ভোরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশের হটলাইন নম্বর 999-এ ফোন দেয়। পরে পূর্বাচল পুলিশ ফাঁড়ির ক্যাম্পের পুলিশ সদস্য, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসার টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা ঘোড়াগুলো রেখে পালিয়ে যায়। এ সময় 11টি জীবিত ঘোড়া ও 9টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়। পটুয়াখালীর বাউফল যুবদলের 2 নেতাকে কুপিয়ে জখম করার প্রতিবাদে জামাত নেতা কর্মীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বাউফল বিএনপি। সকালে পটুয়াখালী 2 বাউফল আসনের বিএনপির সাবেক এমপি শহীদুল আলম তালুকদারের পৌর শহরের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাউফল উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ তসলিম তালুকদার। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বগুড়া 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির বগুড়া শাখার জেলার সভাপতি শরীফুল ইসলাম জিন্নাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ভোরে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার জানান, 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যা এবং হত্যা চেষ্টা সহ তার বিরুদ্ধে অন্তত 10টি মামলা। পলাতক আসামি শরীফুল ইসলাম জিন্না ঢাকায় অবস্থান করছে এমন সংবাদে বগুড়া ডিবি পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
58 বর্গমাইলে 30টি ওয়ার্ডের 5 লাখ মানুষের উন্নয়ন, পরিকল্পনা ও নাগরিক সেবা প্রদানের কেন্দ্রবিন্দু বরিশাল সিটি কর্পোরেশনের সদর দপ্তর নগর ভবন। তবে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনের উন্নতি হলেও বাড়েনি অবকাঠামো, হয়নি আধুনিকায়ন। ভবনের বাইরে যতটা দৃষ্টিনন্দন, ভেতরে তার পুরোই উল্টো চিত্র। যে কোনো সময় ধসে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বরিশাল সিটি কর্পোরেশনের ভবন নিয়ে পারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। 1989 সালে তৎকালীন পৌরসভার ভবনে এখনো চলে বরিশালের মানুষের নাগরিক সেবার কার্যক্রম। 2003 সালে সেই একই ভবনে কোনো পরিকল্পনা ছাড়াই শুরু হয় সিটি কর্পোরেশনের যাত্রা। সময়ের বিবর্তনে মেয়র, কাউন্সিলর, একাধিক প্রশাসক পরিবর্তন হলেও উন্নয়ন হয়নি খোদ নগর ভবনটির। জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ আর আতঙ্ক যেন সর্বত্র। এক হলো ঝুঁকিপূর্ণ ভবনের কারণে নতুন ভবন দরকার, দ্বিতীয় হলো আমাদের কর্মকর্তা কর্মচারীদের বসার জন্য জায়গা সংকুলনের জন্য একটা ভবনের দরকার। 1996 পরিষদে আমি একজন কমিশনার হিসেবে নির্বাচিত হয়ে এসেছিলাম। তখন যে ভবন ছিল এখন ঠিক সেই ভবনই আছে। একদিকে বসার স্থান সংকট, তার উপরে ভবনের ফাটল আর পলেস্তারা খুলে পড়ে আহত হচ্ছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। আমার ডেস্কটা ওই কোনায়, কিন্তু ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে আমি বসতে পারছি না ওখানে, কারণ ওখানে 2 বার উপর থেকে বিল্ডিং ভেঙে পড়েছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় ভাঙে পড়তেছে, এতে আমাদের আতঙ্কের মধ্যে থাকি আমরা। 195 কোটি টাকার নতুন 15 তলা নগর ভবনের পরিকল্পনা বাস্তবায়ন করবে নতুন সরকার, এমন দাবি বরিশালবাসীর। নগর ভবনে একটা নতুন প্রপোজাল আসলে আমাদের মিনিস্ট্রিতে অলরেডি সাবমিট করা অনেক আগে, এবং এটা সম্ভবত আমাদের নতুন মাননীয় প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমরা সম্ভবত এটা একটা ফলপ্রসূ রেজাল্ট পেতে পারি আর কি খুব শীঘ্রই। নাগরিক সেবা নিশ্চিতে সকলকে সাথে নিয়েই করা হবে নগর ভবন, দাবি এই প্রশাসকের। যেহেতু আমাদের জীবনের নিরাপত্তাই নেই এখানে, তাহলে সেটাকে সুন্দরভাবে করা বা কিভাবে নিরাপদে রাখা যায় বা নতুন করে আমাদের সিচুয়েশন ভালো বলতে পারবেন, যেহেতু ওনারা দীর্ঘদিন এখানে আছেন, এটা আমরা একটু কথা বলে তারপরে আমরা বলতে পারি। সামনে যতটাই আধুনিক, নান্দনিক ও চাকচিক্য, ভেতরে ততটাই জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ এবং আতঙ্ক। তাই নতুন সরকারের নতুন প্রশাসকের হাত ধরে হবে আধুনিক ভবন, তবেই নিরাপদে নাগরিক সেবা পাবে এ নগরবাসী। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। নাটোরের সিংড়ায় ছাতারদিঘি ইউনিয়নে পানাউল্লাহ খালের পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে উদ্বোধন করেন নাটোর 3 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল নূর, বিএডিসি কর্মকর্তা মানিক রতন, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফুল ইসলাম বুলবুল সহ আরও অনেকে। ব্রাহ্মণবাড়িয়ায় সুলতানপুর 60 বিজিবি ব্যাটালিয়নের অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করা হয়েছে। সুলতানপুর ব্যাটালিয়ন 60 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM শরীফুল ইসলামের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ভোরে আখাউড়া উপজেলার ভারত সীমান্তবর্তী বাউতলা গ্রামে অভিযান চালিয়ে 953 পিস ভারতীয় শাড়ি আটক করে বিজেপি। আটক করা শাড়ি আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজেপি। এছাড়াও সীমান্তে নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে অভিযান কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সুলতানপুর 60 বিজেপি। বরিশালের আগৈলছড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। পরে সরকারি আগৈলছড়া ডিগ্রি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, কুচকাওয়াজ প্রদর্শন, প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার প্রদান, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজ মাঠের মঞ্চে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক ও থানার ওসি মোহাম্মদ মাসুদ খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ বায়েজিদ সরকার, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার মৃধা, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
নড়াইলের লোহাগড়ায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সার। প্রধান অতিথি ছিলেন নড়াইল 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি আবু হায়াত সাবু, সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান, মেজর অবসরপ্রাপ্ত মঞ্জুরুল ইসলাম প্রিন্স, পৌর সম্পাদক শামসুল হক আজাদ, প্রধান শিক্ষক SM হায়াতুজ্জামান, সহসভাপতি SM শাহিন বিপ্লব, মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান সহ আরও অনেকে। ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ডিসপ্লে প্রদর্শন, পুরস্কার বিতরণ, প্রীতি ফুটবল ম্যাচ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা জাতীয় দিবস উদযাপিত হয়েছে। গতকাল দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডাক্তার কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম খান বাবুল। সহকারী কমিশনার সাদরুল আলম সিয়ামের সার্বিক তত্ত্বাবধানে নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী, গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব মোল্লা, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। জাতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে যশোরে 153 জন দুস্থ অসহায় ব্যক্তির মাঝে মোট 4,59,000 টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। দরিদ্র, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়। সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষ অমৃতাক্ষরে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে মানবিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরকে এ ধরনের কল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। ব্রহ্মপুত্র নদে ধর্মীয় ভাব গাম্ভীর্য, বিপুল আনন্দ উদ্দীপনায় মহাসমারোহে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়েছে। ভোর থেকে স্নানে অংশগ্রহণ করেন হাজারো নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশু। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এদিনে পবিত্র নদীতে স্নান করলে পাপ মোচন হয় এবং আত্মার শুদ্ধি ঘটে। এই আস্থাতে পুণ্যার্থীরা এই স্নান উৎসবে অংশ নেন। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে এই স্নান উৎসব হয় বলে একে অষ্টমী স্নান বলা হয়। এদিকে নদী তীরে পুণ্যার্থীরা ফুল, বেলপাতা, ফল, ধান ও দূর্বা দিয়ে অর্চনা ও স্নান করেন। শেরপুর জামালপুরের পরিত্যক্ত পুরাতন ফেরিঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদের দক্ষিণ প্রান্তে উৎসব উপলক্ষে জনসমাগমে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়ায় হযরত ঘাসি দেওয়ান রহমাতুল্লাহের মাজারে 2 দিন ব্যাপী 250 বছরের ঐতিহ্যবাহী তিসিখারি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার থেকে 2 দিন ব্যাপী মেলা চলে। প্রতি বছরের বাংলা চৈত্র মাসে হাজারো মানুষের সমাগমে পরিণত হয় এক মিলন মেলায়। সিংড়া উপজেলার চলনবিলের ঘাসি দেওয়ান রহমতুল্লাহ মাজার চত্বরে প্রাচীন এই মেলার প্রতি বছর আশপাশের গ্রাম ও দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত, দর্শনার্থী, নারী পুরুষ এখানে সমবেত হন।